বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আগামী 30 জুলাই ভারতবর্ষের 3টি রাজ্যের 3টি বিধানসভা কেন্দ্রের বাই ইলেকশন আছে। একটি বিহারে, একটি মধ্যপ্রদেশে আর একটি গুজরাটে। তো বিহারে যে পাটনার পাশাপাশি যে বাঁকিপুর বিধানসভা কেন্দ্র আছে সেখানে উপনির্বাচন আছে। সেখানে যিনি এমএলএ ছিলেন নীতিন নবীন, তিনি রাজ্যসভার সদস্য চলেছেন, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় প্রেসিডেন্ট হয়েছেন, ফলে সেই সিটটি খালি হয়েছে। আর মধ্যপ্রদেশের দাতিয়া, এই সিটে যিনি প্রার্থী ছিলেন, কংগ্রেসের যিনি নির্বাচিত সদস্য ছিলেন, তিনি একটা কোন ব্যাংক ফ্রড কেসে ধরা পড়েছেন, কোর্ট থেকে তার জেল হয়েছে 3 বছরে, ফলে তাকে পদত্যাগ করতে হয়েছে। সেই সিটে নির্বাচন হচ্ছে। আর গুজরাটের একটি কেন্দ্রে নির্বাচন হচ্ছে, সেখানে অসুস্থতার জন্য একজন মারা গেছেন, সেইখানেও নির্বাচনটা হচ্ছে। কারণ বিষয়টা হচ্ছে যে বিহারের বাঁকিপুর আর মধ্যপ্রদেশের যে দাতিয়া সিট, এই দুটো সিট নিয়ে কদিন ধরে ন্যাশনাল মিডিয়াতে একটা খুব বিতর্ক চলছে এবং খুব আলোচনাও চলছে। আলোচনার কারণটা হচ্ছে যে প্রথমে বিজেপি বিহারের বাঁকিপুরে যাকে প্রার্থী করেছিল সেই অভিষেক কুমার সিনহা পরবর্তীকালে প্রার্থী পদ থেকে পদত্যাগ করে, তখন তার বদলে আবার নতুন প্রার্থী সেখানে ঘোষণা করেছে, সেটা হচ্ছে নীরজ কুমার সিনহা। তো এই যে নীরজ কুমার সিনহা এখন প্রার্থী। এখন বিষয়টা হচ্ছে এখানে গোলমালটা যেটা হয়েছে সেটা যে প্রথমে যে অভিষেক সিনহাকে প্রার্থী করেছিল বিজেপি, দেখা যাচ্ছে তার পরিবারের নামে ওই পশুপালন ঘোটালার যে স্ক্যাম হয়েছিল লালপ্রসাদ যাদবের আমলে, সেখানে তার এবং তার মায়ের নাম নাকি আছে, সেই নিয়ে কেস আছে, অথবা কেসে তাদের কোনো একটা পানিশমেন্ট হয়েছিল। সেই জন্য সেটা পরবর্তীকালে জানাজানি হয়ে যাওয়ার পর তাকে বাদ দিয়ে দেওয়া হয়, বা সে নিজেই পদত্যাগ করে এবং সেখানে নীরজ কুমার সিনহাকে দেওয়া হয়। তো ব্যাপারটা মোটামুটি মিটে যায়। কিন্তু এতে নীতিন নবীন, সেটা তার নিজের কেন্দ্র, তিনি বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ, ফলে এটাকে নিয়ে তো একটা চিন্তা বেড়েছে। এবং এটাকে এই সিটে আবার পিকে সেই প্রশান্ত কিশোর জনসুরাজ পার্টি তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি বিষয়টাকে ইস্যু করে নিয়ে প্রচার শুরু করে দিয়েছেন, যেহেতু প্রার্থী বদল করতে হলো, বিজেপি এখানে হারবে, সেই জন্যই আর কি। এখন সম্রাট চৌধুরী বিজেপির মুখ্যমন্ত্রী, প্রথম বিহার বিজেপির মুখ্যমন্ত্রী, আর নীতিন নবীন রাষ্ট্রীয় অধ্যক্ষ, এদের দুজনেরই যে ক্রেডিবিলিটি এই বাঁকিপুর নির্বাচন কেন্দ্রে কিন্তু নির্ভর করছে। এখানে যদিও আরজেডি প্রার্থীও আছে, আর আপনার ইন্দ্রপ্রতাপ যাদব, তারও প্রার্থী আছে, আর এই 4টি প্রার্থী আছে, কংগ্রেসের প্রার্থী তো আমি শুনিনি। তো যাই হোক, এই যে 4 প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বী হবে। এইখানে বিহারে তো বেশিরভাগ ক্ষেত্রে জাতপাত ভিত্তিক ভোট হয়, তো এখানে কায়স্থের সংখ্যা বেশি। তা বাদ দিয়েও বৈশ্য সংখ্যা অনেক আছে। রেখা গুপ্তা বলে যিনি আরজেডিতে আছেন, তিনি বৈশ্য সম্প্রদায়ের, এবং তিনি আগের বারেও দলই ছিলেন যখন নীতিন নবীন জিতে। ফলে ভোট কাটাকাটি কিছু হবে। বিহারে ভূমিহার এবং ব্রাহ্মণদের একটা বড় অংশ এখানে আছে। তবে বিহারে এই সিটে বিজেপি জিতে যাবে এটা আশা করা যাচ্ছে, কারণ এখন বিহারে সরকার চলছে। তার বাইরে বিজেপির যখন সর্বভারতীয় পারফরমেন্স, সেখানে কিন্তু বাঁকিপুর হারার কোনো প্রশ্ন নেই। তবে যেহেতু বিরোধী প্রার্থী হিসাবে প্রশান্ত কিশোর খুব একজন জোরদার প্রার্থী বলা যায়, তার প্রচার কৌশলে ভিন্ন রকম। তিনি সারা বিহার থেকে তার যে জনসুরাজ পার্টির যে সমর্থক সবাইকে বাঁকিপুরে হাজির করেছেন। যেহেতু 30 নির্বাচন আছে, 30 জুলাই নির্বাচন আছে, এবং 3 আগস্ট সম্ভবত রেজাল্ট বেরোবে, আমি যেটা শুনেছি। এটা একটা পর্ব গেল। আর দ্বিতীয়ত হচ্ছে যে গুজরাট নিয়ে কোনো সমস্যা নেই। গুজরাটের প্রার্থী যিনি ছিলেন, যাকে করেছেন বিজেপি, তিনিই আছেন, তিনি নির্বাচন লড়বেন, কোনো বিতর্ক সেখানে। কিন্তু মধ্যপ্রদেশের দাঁতিয়াতে একটা বিতর্ক হয়েছে, কারণ দাঁতিয়াতে গত নির্বাচনে যিনি বিজেপি প্রার্থী ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর নরোত্তম মিশ্র। তিনি ব্রাহ্মণ কমিউনিটি থেকে আসেন। তিনি কিন্তু খুব কদ্দাবর নেতা, কারণ তিনি শিবরাজ সিং চৌহানের যে সরকার ছিল, সেই সরকারে তিনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং তিনি খুব একটা প্রভাব রাখেন পার্টির মধ্যে, পার্টির খুব সক্রিয় কর্মীও, এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও তার কিন্তু সম্পর্ক খুব ভালো। কিন্তু দেখা গেল বিহারে দাঁতিয়ার যে প্রার্থী যখন ঘোষণা করা হলো বিজেপি,
সেখানে তার বদলে তার থেকে আরও অনেক ইয়ং সে আশুতোষ তিওয়ারি বলে একজনকে বিজেপি প্রার্থী করেছে। এরপর দেখা গেল দাঁতিয়াতে একটা সমস্যা হলো। সমস্যা মানে নরোত্তম মিশ্রের যে সমর্থকরা তারা রাস্তা ঘিরে বসেছিল, রাস্তা বন্ধ করে দিয়েছিল। তারা ওখানে যে বিজেপি পার্টি অফিস সেখানে ঘেরাও করেছিল। সেই পার্টি অফিস এক ধরনের একটা ভাঙাভাঙি করার চেষ্টা করেছিল বা এরকম একটা শোনা যাচ্ছে, সেটা খুব পরিষ্কার নয়। তো মোটামুটি ওখানে নরোত্তম মিশ্রের সমর্থকরা খুব প্রতিবাদ করেছে এবং নরোত্তম মিশ্র যখন ওখানে বিধানসভা নির্বাচন আবার বাই ইলেকশন হবে বলে ঠিক হয়, তখন থেকে তিনি ওখানে খুব প্রচারে চালাচ্ছিলেন। কিন্তু বাদ পড়ার ফলে তার যে সমর্থকদের মধ্যে একটা ভয়ানক হতাশা তৈরি হয়েছিল। হয়তো তিনিও এটা সমর্থন করছিলেন কিনা সেটা পরিষ্কার নয়। তবে যাই হোক, আজকে যেটা খবর পাওয়া গেলো সেটা হচ্ছে তিনি আপনার আজকে দিল্লি এসেছিলেন। দিল্লি এসে তিনি দিল্লিতে যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি দেখা করেন এবং দিল্লিতে তিনি মিটিং করেন এবং তার কি পরবর্তী পরিকল্পনা সেটা কিন্তু বোঝা যায়নি। অথবা নরোত্তম মিশ্রকে আগামী দিনে দিল্লি করে বিশেষ দায়িত্ব দেবে কিনা সেটা কিন্তু পরিষ্কার নয়। তবে আজকে দিল্লিতে যে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে তাতে মধ্যপ্রদেশের রাজনৈতিক তৎপরতা সেটা খুব জোরদার হয়েছে। এই জাতীয় পরিষদ নির্বাচন কেন্দ্র করে যে একটা অনিশ্চয়তা এবং জল্পনা তৈরি হয়েছিল যে নরোত্তম মিশ্র কী করেন, নরোত্তম মিশ্র পুরোপুরি বিরোধিতা করেন কিনা, দল ছেড়ে দিয়ে নতুন কিছু করেন কিনা বা ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়ান কিনা, তো সেরকম কিছু কিন্তু ঘটেনি। টিকিট না পাওয়ার পরেও তিনি ভোপাল থেকে দিল্লি এসেছেন, দিল্লিতে আলোচনা করেছেন। জল্পনা কল্পনা অনেক হয়েছিল, অনেকে আশঙ্কা করেছিলেন যে নরোত্তম মিশ্র হয়তো খুব কঠোর পদক্ষেপ নেবেন। তিনি শিবরাজ সিং চৌহানেরও খুব বিশ্বস্ত সহকর্মী ছিলেন। তো যা হোক, মিটিং হওয়ার পর সব শেষমেশ সব জল্পনা অবসান ঘটে দেখা যাচ্ছে। তিনি অত্যন্ত একটি সঙ্গত ও সুশৃঙ্খল বিবৃতি দিয়েছেন, দিয়ে সবাইকে একদম চমকেই দিয়েছে বলা যায়। অর্থাৎ তিনি যে একজন দলের একনিষ্ঠ কর্মী এবং অনুগত কর্মী সেটা তিনি তার বক্তব্যে প্রকাশ করছেন। অতএব এই মুহূর্তে বাঁকিপুর এবং দাঁতিয়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল বিজেপির মধ্যেই এবং সেখানে যে একটা ছোটোখাটো সংকট তৈরি হয়েছিল সেই সংকট কিন্তু মিটেছে এই পর্যন্ত। তবে নরোত্তম মিশ্রের যে জনসমর্থন সেটা আগের মতো আর নেই, সেটা বিগত কটা নির্বাচনে বোঝা গেছে এবং গত নির্বাচনটি হেরেও গেছেন, সেটা একটা কারণ। ফলে তার যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যতই যোগাযোগ থাক, বিজেপি সবসময় চায় যে উইনেবল ক্যান্ডিডেট, অর্থাৎ যে ক্যান্ডিডেটকে দিলে জয়লাভ করবে। এখন নরোত্তম মিশ্রকে পুরাতন নেতা বলে তাকে যদি প্রার্থী করে দেওয়া হয় আর তিনি যদি আবার পুনরায় হেরে যান, তো সেটা বিজেপি নেতৃত্ব চায়নি। তাই অপেক্ষাকৃত ইয়ং যে ওই আশুতোষ তিওয়ারি, তিনিও ব্রাহ্মণ কমিটি থেকে, তাকে প্রার্থী করে সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন করে নির্বাচন অবতীর্ণ হয়েছে। সম্ভবত নরোত্তম মিশ্রও তার হয়ে আগামী দিনে দেখা যাবে দাঁতিয়াতে ব্যাপক প্রচার করছেন এবং কর্মী সমর্থক নিয়ে এই নির্বাচন জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ছেন। এমন হতে পারে যে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দাঁতিয়া সিট বিজেপিকে জয়লাভ করানোর জন্য দায়িত্ব দিয়ে থাকতে পারে, সেটাও হতে পারে, আমি এটা অনুমান করে বলছি। তবে তিনি যথেষ্ট সুসংগত এবং সুশৃঙ্খল বক্তৃতা দিয়েছেন, বক্তব্য রেখেছেন, এটা খুবই মানে একটা ভালো ব্যাপার। অর্থাৎ দলের মধ্যে একটা সংহতি আছে, এটা অন্য দলের মতো নেই যে সামান্য কিছুতে এই লোককে বিরোধিতা হয়ে যাবে এবং দল ত্যাগ করবে, দলের ক্ষতি করবে, তা নয়। এটা তিনি প্রমাণ করেছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই তার সঙ্গে বিষয়টাকে বুঝিয়ে বলেছেন কেন তার নাম বাদ দেওয়া হয়েছে এবং আগামী দিনে তাকে নিয়ে দলের কী পরিকল্পনা সেটাও হয়তো তার কাছে পরিষ্কার করে বলা হয়েছে। তো এই বিষয়টা এই মুহূর্তে মিটে গেছে। দেখা যাক আগামী দিনে এই যে 3টি বাই ইলেকশনের নির্বাচন হচ্ছে, এখানে ভারতীয় জনতা পার্টি কীভাবে জয়লাভ করে এবং কত ভোটে জয়লাভ করে কী সাফল্য পায় সেটা আগামী দিনে আমরা লক্ষ্য করব এবং 3রা আগস্ট রেজাল্ট বেরোনোর পর সেটা নিয়ে আপনাদের কাছে আমি আবার নতুন করে একটা ভিডিও করে জানাবো। আপনারা সব ভালো থাকবেন, ধন্যবাদ।